আচ্ছা, এখন আমি যে কোশ্চেনটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদিও এই কোশ্চেনটা অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়। অ্যাকচুয়ালি আমাদের যে বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটা আছে সেখানে বিজনেস লেটার লিখতে দেয়, ঠিক আছে? তো বিজনেস লেটার লিখতে দেয় তো লিখবো। অ্যাকচুয়ালি লেখার যে রুলটা কি, কীভাবে লিখতে হয়, এর ফরমেশনটা কি, সেটাই এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো প্রথমে কি লেখা আছে, কোশ্চেনটা লেখা ফর্ম অফ লেটার্স, বা বলতে পারো রুলস অফ রাইটিং বিজনেস লেটার। কি বলছে? দ্য ফর্ম অফ আ বিজনেস লেটার কন্টেন দ্য ফলোয়িং। তো বিজনেস লেটারের যে ফরমেশনটা হবে না, তার কন্টেন্টগুলো আমরা আলোচনা করছি। দেখো নিচে লেখা যায় একটা এ নম্বর পয়েন্ট লেখা যায় হেডিং। এ নম্বরে কি দিয়েছি? হেডিং। তো হেডিংয়ের মধ্যে কি কি থাকবে? হেডিংয়ে থাকবে কোম্পানির নাম, অর্থাৎ এখানে স্যার কার কোন কোম্পানির নাম থাকবে? সেন্ডার কোম্পানির নাম, যেই কোম্পানি লেটারটা সেন্ড করছে সেই কোম্পানির নাম, সেই কোম্পানির অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে? এইগুলো থাকবে। তারপরে লেখা আছে দেখো ডেট। ডেটটা কোথায় থাকবে? এভরি অফিসিয়াল লেটার মাস্ট বি ডেটেড। প্রতিটা অফিসিয়াল লেটারে তোমাকে ডেট লিখতেই হবে। প্রতিটা অফিসিয়াল লেটারে ডেট লেখা বাধ্যতামূলক। ডেট শুড বি গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, এবং ডেটটা কোথায় লিখতে হবে? রাইট সাইডে, ঠিক আছে? তারপরে আছে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার শুড বি গিভেন অন দ্য লেফট সাইড। তার মানে ডেটটা লিখতে হবে রাইট সাইডে আর রেফারেন্স নাম্বার লিখতে হবে লেফট সাইডে। তবে একটা জিনিস মাথায় রাখবে, যে রাইট সাইডে ডেট লিখেছে না, ডেট বরাবর রেফারেন্স নাম্বার লিখতে হবে, কিন্তু ডেট থাকবে রাইট সাইডে আর রেফারেন্স নাম্বার থাকবে লেফট সাইডে। ইট গিভস লেটার নাম্বার। এই রেফারেন্স নাম্বারের মধ্যে কি কি থাকবে? রেফারেন্স নাম্বারের মধ্যে তোমার লেটার নাম্বারটা থাকবে, ফাইল নাম্বার থাকবে, আর ফাইলের ডিটেলস থাকবে। এই জিনিসটা, অর্থাৎ এর পয়েন্টের মধ্যে এই জিনিসগুলোই থাকবে, আর কিছু থাকবে না। এর মধ্যে কি কি থাকবে বললাম? হেডিং। হেডিংয়ের মধ্যে কি কি থাকবে? যেই কোম্পানি লেটার লিখছে সেই কোম্পানির নাম, সেই কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে? তারপর থাকবে ডেট, টেলিফোন নাম্বার, তারপর ফ্যাক্স, ইমেল আইডি, এইগুলো থাকবে। রেফারেন্স নাম্বার থাকবে, আর রেফারেন্স নাম্বার কোন দিক লিখতে হবে, ডেট কোন দিক লিখতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলোর জন্য কোনো মতে ভুল না হয়। বি নম্বর পয়েন্ট কি বলেছে? ইনসাইড অ্যাড্রেস, দ্য অফিসিয়াল ডেজিগনেশন, অফ দ্য অ্যাড্রেস ইজ গিভেন অন দ্য লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এর এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে। দ্য কমপ্লিমেন্টারি টাইটেল মে বি মিস্টার, মিসেস, মিস, মেসার্স বিফোর দ্য পার্সোনাল নেম। এই যে যখন আমরা লিখবো না, লেখার আগে যার নামে লিখবো তার আগে অবশ্যই তোমাকে মানে তাকে একটা রেসপেক্ট দিতে হবে। মিস্টার, মিসেস, মিস, এইগুলো লিখতে হবে। আমরা যখন লেটারের ফরম্যাটটা দেখাবো তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর সি দিয়ে কি লেখা যায়? ওপেনিং, স্যালুটেশন অর গ্রিটিংস। কি লিখতে হবে? ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম ইন কেস অফ সিঙ্গেল হলে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, আর যদি ডিয়ার স্যারস লিখবে ইন কেস অফ প্লুরাল শুড বি ইউজড। ঠিক তার নিচে লিখতে হবে সাবজেক্ট লাইন। সাবজেক্টে আমরা লিখতাম কিসের ওপর কি নিয়ে লেটারটা লিখছি সেটা লিখতে হবে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে কেউ SUB লিখতে পারে বা কেউ RE লিখতে পারে। তারপর যে বডি অফ দ্য লেটার, এবার বডিটা কি লিখবো? বলছে এই বডির মধ্যে তিনটে পার্ট থাকবে। ইট ইনক্লুডস 3 পার্ট। একটাই থাকবে ইন্ট্রোডাকশন, একটাই থাকবে মিডিল পোর্শন, একটা থাকবে কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কি কি থাকবে? ইট ইজ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার। আমাকে রিডারের অ্যাটেনশন ড্র করতে হবে, ঠিক আছে? অ্যান্ড ইট কন্টেইন রেফারেন্স অফ প্রিভিয়াস লেটার রেফারেন্সটা তোমাকে দিতে হবে। তারপর মিডিল পোর্শনের মধ্যে কি লিখবে তুমি নিজেই বুঝতে পারছো, মানে কি নিয়ে তুমি লেটারটা লিখছো সেটা তুমি মিডিল পোর্শনে লিখবে। যে ইট কন্টেন দ্য প্রিন্সিপাল ইনফরমেশন অর মেসেজ টু সেট আউট ইন সেভারেল প্যারাগ্রাফ। মানে তোমার মেসেজ বা তোমার কন্টেন্টটা যেই নিয়ে সেইটা নিয়ে তোমাকে লিখতে হবে। আর থার্ড, কনক্লুশন, ইট কন্টেন দ্য অ্যাকশন টু বি টেকেন বাই দ্য রেসিপিয়েন্ট কি অ্যাকশন নেবে, অ্যাকশন নিতে তুমি বলবে, তো এটা নিয়ে লিখবে। তারপর লিখবে দ্য লেটার মে বি এন্ডেড উইথ থ্যাংক ইউ। লেটার শেষ হয়ে গেলে থ্যাংক ইউ লিখতে হবে, এবং এই থ্যাংক ইউ বা কেউ থ্যাংক ইউ না লিখে উইথ থ্যাঙ্কস লিখতে পারে বা কেউ উইথ রিগার্ডস লিখতে পারে। এটা একদম লেফট সাইডে লিখবে। ই নম্বর পয়েন্ট বলেছে কমপ্লিমেন্টারি ক্লোজ শুড বি ম্যাচ উইথ দ্য স্টাইল অফ স্যালুটেশন। যেমন ইয়োর্স ফেইথফুলি লিখবে, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ট্রুলি, যে কোনো একটা লিখলে হবে, কিন্তু এটা রাইট সাইডে লিখতে হবে। আর সিগনেচার অ্যান্ড ডেট, এভরি বিজনেস লেটার মাস্ট বি সাইন বাই দ্য অথরাইজড পার্সন অ্যান্ড ডেটেড। মানে প্রতিটা বিজনেস লেটারেই কিন্তু তোমাকে সাইন করতে হবে অথরাইজড পার্সন অ্যান্ড ডেটেড দিয়ে,
ডেট দিয়ে, তাহলে হয়ে গেল। এইবার এটা তো আমি লেখাটা লেখালাম, বারবার বলছি এটা পড়তে হবে না জানার জন্য। এবার ফরম্যাটটা যেইভাবে তোমরা লিখো সেই ফরম্যাটটা দেখাচ্ছি, এটা স্টেপটা বললাম, এবার আমি ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো এটা যে মিডিল, দেখো মিডিল প্রথমে লিখলাম সেন্ডার কোম্পানির নাম, অর্থাৎ আমি যদি কোনো লেটার লিখি তাহলে আমি যেই কোম্পানিতে বিলং করছি সেই কোম্পানির নাম, সেই কোম্পানির অ্যাড্রেস, বললাম এইখানে কোম্পানির নাম, এখানে কোম্পানির অ্যাড্রেস। বাঁ দিকে লিখেছি ফোন নাম্বার, অর্থাৎ আমাদের কোম্পানির ফোন নাম্বার লিখতে হবে, 033 তোমার আগে বসাতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দেশে ফোন ল্যান্ডলাইনে 033 বসে, আর মোবাইল ফোন হলে তো তোমার 91 বসে, তুমি জানো সবাই। তারপর ফ্যাক্স নাম্বার লিখেছি, ইমেল আইডি, ঠিক আছে, আমাদের কোম্পানির ইমেল আইডি লিখতে হবে, কোম্পানির নাম @gmail.com। তারপর রেফারেন্স নাম্বার, এটা যেমন বসে তবে স্ল্যাশ দিয়েছে 10, আর এই 10 মানেটা কি রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আমি যে লেটারটা লিখছি এর আগে নিশ্চয়ই লেটার বেরিয়েছে, সেই আগের লেটারটা ধরো 9 নম্বর লেটার ছিল, এটা 10 নম্বর লেটার, সিরিয়াল 2021 মানে 2021 সাল। আর এখানে ডেট, আমি বারবার বলেছি ডেটটা কিন্তু ডান দিকে লিখবে আর রেফারেন্স বাঁ দিকে লিখবে, এবং ডেটের সোজাসুজি রেফারেন্স লিখতে হবে। এটা হলো ফার্স্ট পার্ট, ফার্স্ট স্টেপ বলতে পারো। সেকেন্ড স্টেপ কি দেখো কি লেখা আছে, টু, ঠিক আছে, টু নিচ বরাবর একদম সোজা বরাবর দা ডেজিগনেশন। স্যার টু মানে কি বলে ডেজিগনেশন, সেটা আমি তোমার কাকে লিখছি, আমি যেই কোম্পানিতে লিখছি সেই কোম্পানির সেলস ম্যানেজারকেও লিখতে পারি, তারপর পারচেস ম্যানেজারকেও লিখতে পারি, যদি ব্যাংকে লিখি তাহলে ব্যাংক ম্যানেজার, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে লিখলে ব্রাঞ্চ অফিসার বা ব্রাঞ্চ ম্যানেজার, যেমন আমার সিচুয়েশন আসবে তেমন লিখবো। তাই এখানে লিখবো, প্রথমে শুরু করবো টু, ঠিক তার নিচ বরাবর লিখবো ডা, ঠিক আছে। যদি সেলস ম্যানেজারকে লিখি দা সেলস ম্যানেজার, যদি পারচেস ম্যানেজারকে লিখি পারচেস ম্যানেজার, ব্যাংক ম্যানেজারকে লিখলে ব্যাংক ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজারকে লিখলে ব্রাঞ্চ ম্যানেজার। ব্যাকে লিখলাম ডেজিগনেশন, স্যার এই ডেজিগনেশন এক্সামে লিখতে হবে না, এটাই তো ডেজিগনেশন, সেলস ম্যানেজার পারচেস ম্যানেজার, ঠিক আছে, এটা হচ্ছে ডেজিগনেশন। তারপর কোম্পানি নেম, অর্থাৎ যেই কোম্পানিতে আমি চিঠিটা লিখছি সেই কোম্পানির নাম, তারপর কোম্পানির অ্যাড্রেস মানে রিসিভার লিখে দিয়েছি, এটা সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ কি হবে, মিডিল বরাবর তুমি লিখবে সাবজেক্ট, SUB, কেউ সাবজেক্ট লেখে বা কেউ RE লেখে, কি নিয়ে আমি লেটারটা লিখছি সেই লেটারটার সাবজেক্টটা লিখতে হবে। তারপর এই ডিয়ার স্যার, তারপরে ডিয়ার স্যার একদম দেখো এই যে টু লেখা আছে, টু দা কোম্পানি নেম, এর বরাবর ডিয়ার স্যার লিখতে হবে। অনেকে কি করে এখানে টু তো ডিয়ার স্যার ধরো এখান দিয়ে লিখলে হবে না, তো স্টেট বরাবর লিখতে হবে ডিয়ার স্যার, লিখে তারপর একটা কমা দেবো, তার মানে 3 নম্বর স্টেপও হয়ে গেল। 4 নম্বর স্টেপে তোমাকে কি লিখতে হবে, তোমাকে মানে তুমি যেই বিষয়ে লেটারটা লিখছো সেই লেটারটা তোমাকে লিখতে হবে, 3টে প্যারার মধ্যে লিখতে হবে, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, ঠিক আছে, তৃতীয় প্যারা। প্রথম প্যারায় কি লিখবে, স্যার প্রথম প্যারায় কি লিখবো, আরে প্রথম প্যারায় তো একদম নর্মাল কথা লিখবে, তোমার ইন্ট্রোডাকশনটা দেবে, তারপর এটা হচ্ছে তোমার মিডিল পোর্শন হবে, তারপর কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশনে এখানে দেখো এখানে উইথ থ্যাঙ্কস লিখবে, ঠিক আছে, এটা ফার্স্ট প্যারা, এটা সেকেন্ড প্যারা, থার্ড প্যারাটা তুমি লিখবে, শেষ করবে লেটারটা, শেষ করে তার নিচে এখানটায় লিখবে উইথ থ্যাঙ্কস, ঠিক আছে, হয়ে গেল। তার মানে 1, 2, 3, 4টে স্টেপ হয়ে গেল। 5 নম্বর অর্থাৎ লাস্ট স্টেপ, এখানে লিখবে ইয়োর্স ফেইথফুলি, কেউ ইয়োর্স ট্রুলি লেখে, ঠিক আছে। তারপর লিখবে এখানে ফর সেন্ডার কোম্পানি নেম, অর্থাৎ সেন্ডার কোম্পানি নেম, আমি তো চিঠিটা লিখছি তার মানে আমার কোম্পানির নাম লিখবো, ঠিক আছে। তারপর এই নেম মানে আমার নাম লিখবো, আমার নাম, তারপর আমার ডেজিগনেশনটা লিখবো, বেশ হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় এখানে ডেট দিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। ফরম্যাটটা বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা কি, ঠিক আছে। তো দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেটার জিনিসটা কি, চলো একটু বুঝিয়ে দিই লেটার জিনিসটা কি। সবার প্রথম আমরা বোঝার চেষ্টা করি লেটার জিনিসটা কি। তোমরা সবাই জানো যে লেটার হলো এমন একটা জিনিস যেটা আমরা লিখে কাউকে দিই কারোর সাথে টাচে থাকার জন্য, কন্ট্যাক্টে থাকার জন্য, একজন আরেকজনকে লেটার দিই। এবার স্ক্রিনে দেখো কি লেখা আছে, লেটার একদিকে দেখো আচ্ছা পার্সোনাল লেটার, আর একদিকে লেখা আছে বিজনেস লেটার। পার্সোনাল লেটারটা কি বলছে শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, আর বিজনেস লেটার কি লেখা আছে, ইউজ টু কমিউনিকেট বিজনেস ইনফরমেশন। পার্সোনাল লেটার হচ্ছে যার সাথে আমি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাই। বিজনেস কমিউনিকেশনে যে লেটার হয় সেটা হলো বিজনেস লেটার। তো বোঝা গেল পার্সোনাল লেটার কোনটা আর বিজনেস লেটার কোনটা। পার্সোনাল লেটার বলতে যার সাথে আমরা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে পার্সোনাল লেটার, আর বিজনেস লেটার বিজনেস কমিউনিকেশনে যে লেটার হয়
সেটা হলো বিজনেস লেটার। প্রতিটা বিজনেসকে তার যে সাপ্লায়ার আছে, তার যে কাস্টমার আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, ব্যাংক আছে, এদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো কন্ট্যাক্ট করার জন্য বিজনেস লেটার ব্যবহার করে। তো বোঝা গেল লেটার জিনিসটা কি। চলো এবার আমরা একটা ডেফিনেশন দিই। ডেফিনেশন তো তোমরা দেখতেই পাচ্ছ। যদি জানতে চাই যে বিজনেস লেটার জিনিসটা কি, তখন তুমি কি লিখবে? স্যার এটা লেখা যেতে পারে, লেটার হুইচ আর ইউজড ডিউরিং আ বিজনেস ট্রানজ্যাকশন ইজ কল্ড বিজনেস লেটার। কি লেখা আছে? লেটার হুইচ আর ইউজড ডিউরিং আ বিজনেস ট্রানজ্যাকশান। ঠিক আছে, বিজনেস ট্রানজ্যাকশনের সময় যে সমস্ত লেটার ইউজ করা হয় সেটাই তো বিজনেস লেটার। আচ্ছা, তারপর কি লেখা আছে? সেন্ডার অ্যান্ড রিসিভার মে নট নো ইচ আদার। যখন আমরা কাউকে পার্সোনাল লেটার লিখি, ইউজুয়ালি যে রিসিভার হয় বা সেন্ডার হয়, ঠিক আছে, একজন আর একজনকে জানে। কিন্তু বিজনেস লেটারে এটা জরুরি নয় যে হতে পারে রিসিভার সেন্ডার একে অপরকে জানে না, হতেই পারে। তো তাই তো বললো সেন্ডার অ্যান্ড রিসিভার মে নট নো ইচ আদার। তার বলছে এভিডেন্স, অবশ্যই এই যে বিজনেস লেটার একটা এভিডেন্সের কাজ করে। রিটেন কমিউনিকেশন, এটা অবশ্যই একটা রিটেন কমিউনিকেশন। এক্সাম্পল কি বলতে পারো? মেমোস, সার্কুলার, ম্যাগাজিন, ম্যানুয়ালস। আর একটা ডেফিনেশন তুমি দিতে পারো বিজনেস লেটার, কি লিখতে পারো? লেটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, লেটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ রিটেন কমিউনিকেশন। It is needless to say that the success and failure of an organization depends to a large extent on its correspondence. Correspondence মানে লেটার। তো দেখো যে কোনো অর্গানাইজেশনের সাকসেস অ্যান্ড ফেলিওর কিসের উপর ডিপেন্ড করে? লেটারের উপর। যে কোনো অর্গানাইজেশনের সাকসেস ফেলিওর ডিপেন্ড করে, বা হ্যাঁ ডিপেন্ড করে কিসের উপর? লেটারের উপর। যদি তুমি ভালো করে লেটারটা না লেখো, কাস্টমারকে যদি তুমি স্যাটিসফাই করতে না পারো, সমস্ত ইনফরমেশন টাইম টু টাইম তুমি না বলো কাস্টমারকে, তাহলে তোমার অর্গানাইজেশনের যে সাকসেস আর ফেলিওর, তো তুমি বুঝতেই পারছো যে রেশিওটা আছে সেটা পুরোপুরি তোমার হাতে। আচ্ছা, এবার দেখা যাক টাইপ অফ বিজনেস লেটার। কত ধরনের বিজনেস লেটার হয়? এক নম্বর লেখা আছে অফার, অর্ডার, কোটেশন, এনকোয়ারি লেটার। কি বললাম? অফার, অর্ডার, কোটেশন আর এনকোয়ারি লেটার। 2 নম্বর কনফার্মেশন, রিফিউজাল, ক্যান্সেলেশন অফ অর্ডার। 3 নম্বর ক্লেম, কমপ্লেন, অ্যাডজাস্টমেন্ট। 4 নম্বর কালেকশন লেটার। 5 নম্বর এজেন্সি লেটার। 6 নম্বর স্ট্যাটাস এনকোয়ারি লেটার। 7 নম্বর রেকমেন্ডেশন অ্যান্ড ক্রেডিট লেটার। 8 নম্বর ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স লেটার। প্রথম পয়েন্ট বলেছে অফার, অর্ডার, কোটেশন অ্যান্ড এনকোয়ারি লেটার, মানে যে সমস্ত লেটার লিখতে পারে, অফার লেটার দিতে পারে, অর্ডার লেটার দিতে পারে, কোটেশন লেটার দিতে পারে, এনকোয়ারি লেটার দিতে পারে। বলছে যখন তুমি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছো, তখন তুমি তোমার কাস্টমারকে বলো যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করছি। কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানার জন্য একটা এনকোয়ারি লেটার পাঠায়। এনকোয়ারি লেটার পাঠালে তার জবাবটা তোমাকে দিতে হবে, ঠিক আছে, এবং সে যদি স্যাটিসফাই হয়ে যায়, তোমার জবাবটা শুনে সে যদি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে একটা কোটেশন পাঠায়, তারপর অর্ডার দেয়। 2 নম্বর কি বলেছে? কনফার্মেশন, রিফিউজাল, ক্যান্সেলেশন অফ অর্ডার। কোম্পানি অর্ডারকে কনফার্ম করে দেয়, ঠিক আছে অর্ডারটা পেয়ে গেছি, এই দিনের মধ্যে গুডস পাঠিয়ে দেব। যদি কোম্পানি তোমাকে গুডসটা দিতে না চায়, টার্মস অ্যান্ড কন্ডিশন মিসম্যাচ হয়ে যায়, তো কোম্পানি রিফিউজ করে দেবে। আচ্ছা, ক্যান্সেলেশন জিনিসটা কি? ধরো তুমি একটা কোম্পানির কাছে ম্যাটেরিয়াল অর্ডার করেছো আর বলেছিলে 10 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, কিন্তু 15 ডেজ হয়ে গেছে এখনও ডেলিভারি করেনি, ম্যাটেরিয়াল পাঠাচ্ছে না, তুমি ক্যান্সেল করে দিতে পারো। ধরো তুমি একটা এসি অর্ডার দিয়েছিলে ফেব্রুয়ারি মাসের লাস্টে, ঠিক আছে, আর মার্চ মাস শেষ হতে চললো, ঠিক আছে, এখনও তুমি এসি পেলে না। আর আরে এসির দোকানদার যখন এসিগুলো বেচবে, কবে বেচবে? মার্চ মাস দিতে বেচা শুরু করতে হবে। তো মার্চ মাসে তুমি এসি পেলে না, তখন তুমি কী করবে? বলে না, তুমি তোমার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। কেননা তুমি যখন বলছো ভাই এসি আসতে কতদিন লাগবে, ও বলছে আরও 7 দিন লাগবে। আরে আরও 7 দিন হলে হবে কী করে? তাই তুমি তো নর্মালি তুমি অর্ডারটা ক্যান্সেল করে দেবে। 3 নম্বর ক্লেম, কমপ্লেন, অ্যাডজাস্টমেন্ট। যেই অর্ডার তুমি দিয়েছো আর ওই গুডস যদি তুমি না পাও, তখন তুমি কি করো?
ক্লেম করো বা কমপ্লেন করো। কখনো কখনো যে বড় বড় বিজনেসম্যান হয়, যে গুডসটা দিয়েছে সেই গুডসের কোয়ালিটি যদি খারাপ হয় তখন আমরা কমপ্লেন করি যে মালটা আমরা রিটার্ন করে দিচ্ছি, বা আমরা মালটাকে রেখে দিতে পারি, বাট তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট চাই, 10% 20% রেট কম করে দাও যাতে আমরা কম দামে এই মালটা বেচতে পারি। 4 নম্বর কি বলেছে, কালেকশান লেটার। কোনো পার্টি যদি টাইমলি টাকা না দেয় তাকে কালেকশানের ব্যাপারে রিমাইন্ড দিতে পারি। 5 নম্বর এজেন্সি লেটার। কোনো প্রোডাক্ট ধরো মার্কেটে এসেছে আর তুমি ওই প্রোডাক্টের এজেন্সি নিতে চাও, তাহলে যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানিকে লেটার লিখতে হবে। 6 নম্বর স্ট্যাটাস এনকোয়ারি লেটার। ধরো তুমি ABN কোম্পানি আর তোমার বিজনেস কলকাতায়, ধরো পাটনা থেকে কেউ এসেছে আর তোমার কাছ থেকে ক্রেডিট চায়, আমরা কি করি তখন একটা মানে অ্যাকচুয়ালি দেখো, বুঝতে পারলে তো, পাটনা থেকে কেউ এসেছে বলছে তোমরা মানে কি বললাম আবার বলি, চলো প্রথম দিয়ে বলছে, ধরো তুমি ABN কোম্পানি আর তোমার বিজনেস কলকাতায়, ধরো পাটনা থেকে কোনো একটা পার্টি এসেছে আর তোমার কাছ থেকে ক্রেডিট চাইছে, তো আমরা কি করি, তো এনকোয়ারিতে এসে আস্ক করবে যে তোমরা কত দিনের ক্রেডিট দাও, মানে পাটনা থেকে যে এসেছে এনকোয়ারিতে আস্ক করবে তোমরা কত দিনের ক্রেডিট দাও। তো নিউ কাস্টমার, ওকে আমরা না জেনে শুনে ক্রেডিট দিয়ে দেবো, এই জন্য আমরা স্ট্যাটাস এনকোয়ারি করি, ওর রেপুটেশনটা চেক করি। ওর রেপুটেশনটা আমরা কিভাবে জানতে পারি, শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে। আমরা কি করব, পার্টনার পার্সনটা ক্রেডিটের জন্য এসেছে, ওর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমরা একটা লেটার পাঠাবো অর্থাৎ সেই ব্যাংকে, আর ব্যাংকে আস্ক করবো যে এর স্ট্যাটাসটা কীরকম, গুডউইল কেমন, ব্যাংক তখন অ্যান্সারটা দিয়ে দেবে। নাম্বার 7 রেকমেন্ডেশন অ্যান্ড ক্রেডিট লেটার। ধরো আমি কারোর কাছ থেকে ধারে গুডস কিনেছি, যার থেকে ধারে গুডস কিনেছি মানে সাপ্লায়ার্স আমাকে বলল কিছু পার্টির সন্ধান দাও না যাতে সেখানেও মাল পাঠাতে পারি, তখন আমি রেকমেন্ড করে দিই যে বলি ওর থেকে মাল নিতে পারো, ভালো মাল সাপ্লাই করে, আমিও নিই। লাস্ট ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স লেটার। ব্যাংকিং লেটার বুঝতে পারছো, সাপোজ ধরো তুমি বিজনেস করছো কিন্তু তুমি তোমার লিমিটটা বাড়াতে চাও, লিমিট মানে ওভারড্রাফট লিমিটটা বাড়াতে চাও, তাহলে তুমি ব্যাংকে গিয়ে লেটার লিখবে। আর ইন্স্যুরেন্স লেটার কি, সাপোজ ধরো তোমার গোডাউন আছে, গোডাউনে আগুন লেগে গেছে, ঠিক আছে, আগুন লেগে গেলে তুমি ক্লেম করতে চাইছো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, ঠিক আছে, এই নিয়ে লেটার লিখছো। আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলেছে, এসেন্সিয়াল অফ এফেক্টিভ বিজনেস লেটার। বলছে বিজনেস লেটার কেমন হওয়া দরকার, এটা ডিপেন্ড করে আমাদের বিজনেস লেটারের কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। যদি কোয়ালিটির কথা বলি তাহলে দু ধরনের কোয়ালিটি দেখা যায়, একটা ইনার কোয়ালিটি আর একটা আউটার কোয়ালিটি। ইনার কোয়ালিটি বলতে তুমি কি কি লেটার ইউজ করছো, অর্থাৎ আমরা যখন লেটার লিখি তখন তো অনেক লেটার ইউজ করি, কী কী লেটার ইউজ করছি, কি ওয়ার্ড ইউজ করছি, সেগুলি ক্লিয়ার হওয়া দরকার যাতে রিসিভার ভালো করে বুঝতে পারে। আর আউটার কোয়ালিটি কোনটা, তুমি যে পেপারটা ইউজ করছো সেটা কেমন, কেননা বিজনেস লেটার একটা প্রফেশনাল, তুমি যদি A4 সাইজ বা বলতে পারো A4 সাইজের পেপারে যদি লেটারটা লেখো তাহলে ওটা অনেকটা প্রফেশনাল লাগবে। ইনার কোয়ালিটির মধ্যে কী কী পড়ে, লেটারটা ক্লিয়ার হওয়া দরকার, লেটারটা প্রিসাইজ হতে হবে, প্রিসাইজ মানে তুমি স্পেসিফিক বলতে পারো, লেটারটা স্পেসিফিক হতে হবে, তুমি যে বিষয়ে কথা বলছো সেটা স্পষ্ট করে লিখতে হবে, আর লেটারটার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, ঠিক আছে, এটাকে বলে বোধগম্য ব্যাপারটা। তারপর লেটারটা যে লিখবে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, লেটারটা কনসাইজ হবে, অ্যাকুরেট হবে, লেটারটা কনসিস্টেন্সি থাকবে, ঠিক আছে, একটা ধাঁচে তুমি লিখবে, একটা মোশনে লিখবে, ঠিক আছে। তো লেটারটা কমপ্লিট লেটার লিখতে হবে, আর লেটারটা রেলিভেন্স হতে হবে, মানে প্রাসঙ্গিক হবে, লেটার যেন প্রাসঙ্গিক হয়। আউটার কোয়ালিটির মধ্যে কী কী পড়ে, কোয়ালিটি অফ পেপার, ঠিক আছে, পেপারের কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করবে, সাইজ অফ পেপার, পেপারের সাইজটাও ঠিকঠাক থাকবে, A4 সাইজ ইউজ করবে। তারপর লেটার লেখার পর সেটা এনভেলপে দেবে, মানে লেটারটা লেখার পর লেটারটাকে ফোল্ডিং করবে, তারপর সেটাকে এনভেলপে আকারে দিয়ে দেবে, ব্যাস এই হলো।
সেটা হচ্ছে ক্লেম, কমপ্লেন এবং অ্যাডজাস্টমেন্ট ওয়ালা লেটার নিয়ে আলোচনা করব। তো এটা কি বলছে দেখো, লেখা আছে, তোমরা বুঝে নিতে পারো। Sometimes the buyer are not satisfied with the quality of the goods supply. ঠিক আছে, কিছু কিছু সময় বায়ার কিন্তু স্যাটিসফাই হয় না। ঠিক আছে, বায়ার স্যাটিসফাই হয় না, যে সেলার যে গুডসটা সেল করে সেই গুডসে ও কিন্তু স্যাটিসফাই হয় না। তখন সে কি করে, যদি পিপল গেট আ চান্স কমপ্লেন, তখন তার কাছে আমি অর্ডার করেছি এক ধরনের গুডস, কিন্তু আমাকে যেই গুডসটা আমাকে পাঠালো, অথবা আমি যেই গুডসটা রিসিভ করলাম সেই গুডসে কিন্তু আমি স্যাটিসফাই হলাম না। তখন আমার কাছে অপশন চলে আসে কমপ্লেন করার বা ক্লেম করার। ঠিক আছে, তাই লিখেছি পিপল গেট আ চান্স কমপ্লেন, দেয়ার মে বি ভেরিয়াস প্রসেস ফর কমপ্লেন অর ক্লেম। ক্লেম করা বা কমপ্লেন করার জন্য বিভিন্ন কারণ আমার সামনে চলে এসেছে। কারণগুলো কি একটা করে দেখে না। গুডস ফাউন্ড ড্যামেজ, আমাকে যে গুডসটা পাঠালো সেই গুডসটা আমি দেখলাম, যে গুডসটা খুলে দেখলাম, ইনভয়েসটা খুলে দেখলাম কি, বা কনসাইনমেন্ট খুলে দেখলাম গুডসটা ড্যামেজ গুডস। আর কি হতে পারে, সাপ্লাই অফ সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেই কোয়ালিটি গুডস সেই কোয়ালিটি গুডস আমাকে পাঠায়নি। ঠিক আছে, আর কি হতে পারে, ডিলে ইন সাপ্লাই গুডস, আমি যেই টাইমে গুডসটা চেয়েছিলাম তার অনেক দেরি করে গুডস পাঠিয়েছি। আর কি হতে পারে, রং ইনভয়েস, আমি চেয়েছিলাম এক দিয়ে দিয়েছি আরেক। আর কি, ইনফেরিয়ার কোয়ালিটি, বাজে কোয়ালিটির গুডস আমাকে সার্ভ করেছে। তো এই বিভিন্ন কারণের উপর আমাকে লেটার দিতে পারে। ঠিক আছে, তো লেটারের প্যাটার্নটা লেটারকে লেখা যায় নিজের মতো। তো লেটারটা দেখো কি লেখা আছে, বলছে ড্রাফট আ লেটার টু আ সাপ্লায়ার, সাপ্লায়ারকে একটা লেটার লিখো। কেন লেটার লিখবো, কমপ্লেইন, অর্থাৎ একটা কমপ্লেইন লেটার লিখবো অ্যাবাউট ইনফেরিয়ার কোয়ালিটি অফ গুড সাপ্লাই, অর্থাৎ আমার যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার যে আমাকে গুড সাপ্লাই করেছে সেটা ইনফেরিয়ার কোয়ালিটি, দ্যাট মিন্স বাজে কোয়ালিটির গুড সাপ্লাই করেছে, এই জন্য আমি ওকে কমপ্লেইন করবো, কমপ্লেইন লেটার লিখবো। এন্ড আস্কিং ফর সুইটেবল রেমেডি, অর্থাৎ মানে লিখলেই মানে যখন পড়বো বুঝতে পারবে সুইটেবল রেমেডি মানে কি বলতে চাইছে। সুইটেবল রেমেডি মানে ধরো ও তো আমাকে বাজে কোয়ালিটির গুড সাপ্লাই করেছে, তো সেই গুডসটা যদি মার্কেটে বেচতে চাই তাহলে তো ওই বাজে গুডস নিশ্চয়ই ওই মানে যেই দামে আমাকে সাপ্লাই করে সেই দামে তো আমি বেচতে পারবো না। কোনো একটা প্রোডাক্টের দাম ধরো 150 টাকা, 150 টাকায় আমাকে সাপ্লাই করেছে, তো আমাকে যেই দামে সাপ্লাই করে তার উপর প্রফিট রেখে, ধরো সাপোজ আমি 10% প্রফিট যদি রাখি, তার মানে 165 এর প্রোডাক্টটা আমাকে মার্কেটে বেচতে হবে। তো ওই দামে আমি বেচতে পারবো না, যেহেতু প্রোডাক্টটা অনেক মানে ইনফেরিয়ার কোয়ালিটির গুডস, তাহলে আমাকে আরো কম দামে বেচতে হবে। তাই ওর থেকে আমার কিছু অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, অর্থাৎ কিছু ছুট বা বলতে পারো ছাড়, অ্যালাউন্স নিতে হবে। ঠিক আছে, এটাকেই বলছে সুইটেবল রেমেডি। তো দেখো যখন চিঠিটা লিখবো, প্রথমে আমার কোম্পানির নাম লিখেছি। ঠিক আছে, মেসার্স লোকনাথ এন্টারপ্রাইজ, তারপর অ্যাড্রেস দিয়েছি, তারপর পিন কোড দিয়েছি, কলকাতা 23, ডান থেকে লিখেছি ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ডেট, অর্থাৎ যেই দিন চিঠি লিখছি সেই দিন, ডেটটা কিন্তু ডান দিকে লিখবো, ডেটটা ডান দিকে লিখবো, ডেট বরাবর রেফারেন্স লিখবো, আগেই বলেছি রেফারেন্স, ডেট বরাবর রেফারেন্স লিখবো, রেফারেন্স বাদ দিকে লিখবো, এখানে এ দি লোকনাথ এন্টারপ্রাইজের এ দি 15 নম্বর, এই যে আমি লিখছি লেটারটা লিখছি কত নম্বর, 15 নম্বর লেটার লিখছি। ঠিক আছে, কমপ্লেন লেটার যে দর্জ করছি 15 নম্বর 2021 সালে। তারপর লিখবো টু দা সেলস ম্যানেজার, আমি যার থেকে এই মানে জিনিসগুলো কিনেছিলাম, ঠিক আছে, যার থেকে কিনেছিলাম তাকেই তো লেটার লিখবো, অর্থাৎ যেই কোম্পানি থেকে মালগুলো কিনেছিলাম সেই কোম্পানিকে লেটার লিখবো, সেই কোম্পানি তাকে লেটার লিখবো, সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার। তাই এখানে লিখলাম টু দা সেলস ম্যানেজার, বিপাশা ইলেকট্রনিক্স, বিপাশা ইলেকট্রনিক্স থেকে গুডসগুলো কিনেছিলাম, তো বিপাশা ইলেকট্রনিক্সের সেলস ম্যানেজারকে লিখবো, তো বিপাশা ইলেকট্রনিক্সের অ্যাড্রেস এটা দিয়েছে, তারপর পিন কোড দিয়েছে। সাবজেক্ট কি বিষয় লেটার লিখতে লিখতে হবে, কমপ্লেন লেটার দিয়েছে, এবং কমপ্লেন রিগার্ডিং গুডস অফ ইনফেরিয়ার কোয়ালিটি, তোমরা যে বাজে কোয়ালিটির গুড সাপ্লাই করে সেটা কি কমপ্লেন করছো, এন্ড রেফারেন্স টু অ্যাডজাস্টমেন্ট, তুমি অ্যাডজাস্টমেন্ট রেফার চাইছো। ঠিক আছে, এবার লিখো ডিয়ার স্যার, কি লিখেছি দেখো, ডিয়ার স্যার খুব ইজি, দেখো দুটো প্যারার মধ্যে এটা শেষ করে দিয়েছি, খুব ইজি জিনিস। ঠিক আছে, বলে উই থ্যাঙ্ক ফর দ্য প্রম্পট ডেলিভারি অফ আওয়ার অর্ডার নাম্বার এলি, এলি মানে লোকনাথ এন্টারপ্রাইজের এলি, এখানে 10/2021, অর্থাৎ আমি যে এখন যে লেটারটা লিখছি কমপ্লেন লেটার লঞ্চ করছি 15 নাম্বার, ঠিক আছে 15 নাম্বার, তো আমার এখানে অর্ডার নাম্বার কত লাস্ট, মানে আমি যে অর্ডার করেছিলাম ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা লাইনটা পড়ে নিতে বলছি, ডেটেড 27/2021, বলছে আমরা খুবই থ্যাঙ্কফুল, আমরা যে অর্ডারটা করেছিলাম সেই অর্ডারের মালগুলো আমরা পেয়ে গেছি। কত তারিখে পেয়েছি, 20 জুলাই পেয়ে গেছি। আমি
লেটার লিখছি কিন্তু 28 জুলাই, কিন্তু 20 জুলাই দেখো 28 জুলাই লেটার লিখছি, কিসের লেটার? কমপ্লেন লেটার ডজ করছি, ঠিক আছে? তো আমি 20 জুলাই একটা লেটার লিখছি, মানে 20 জুলাই, ভালো করে বোঝার চেষ্টা করো, 20 জুলাই আমি যে লাস্ট টাইম যে আমি অর্ডার করেছিলাম, লাস্ট যে আমরা অর্ডার করেছিলাম সেই অর্ডারের মালগুলো আমরা পেয়ে গেছি, এই জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল। কতদিন পেয়ে গেছি মালগুলো? 20 জুলাই। কোন অর্ডারের মাল? এত নাম্বার অর্ডারের মাল, অর্থাৎ লাস্ট টাইম আমরা অর্ডার করেছিলাম তোমাদের কোম্পানি বিপাশা ইলেকট্রনিক্সে, আমরা অর্ডার করেছিলাম যে অর্ডার নাম্বার ছিল এটা, ঠিক আছে? সেই মালগুলো আমরা 20 জুলাই পেয়ে গেছি, এর জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল, এটা লিখে দিই। However, we hereby like to inform you that the goods supplied by you this time are of inferior quality. তো আমরা তো থ্যাঙ্কফুল, তোমরা টাইম মতো গুডস পাঠিয়ে দিয়েছো, আমরা এর জন্য থ্যাঙ্কফুল। কিন্তু যখন আমরা পেটি খুলে দেখলাম, যখন মালগুলো খুলে দেখলাম যে এইবার তোমরা যেই মালগুলো আমাকে সাপ্লাই করেছো সেই মালগুলো অতীব জঘন্য বা বলতে পারো অতীব নিম্নমানের প্রোডাক্ট, ইনফেরিয়র কোয়ালিটি, দেখো তাই লিখেছি। However, we hereby like to inform you, তোমাদের আমি ইনফর্ম করছি that the goods supplied by you, আমাদের যে গুডস সাপ্লাই করো this time, এটা this time, এইবার যে গুডস সাপ্লাই করেছো সেটা ইনফেরিয়র কোয়ালিটি। It does not tally with the ones that you have supplied to us on earlier occasion, অর্থাৎ লাস্ট টাইম তোমরা যে গুডস সাপ্লাই করেছিলে, আগেরবার যে গুডস সাপ্লাই করেছিলে যথেষ্ট ভালো গুডস সাপ্লাই করেছিল, সেইটার সঙ্গে এটা ট্যালি করা যাচ্ছেই না। নেক্সট প্যারায় পেয়ে গেছি, we may however retain the goods on the condition that an allowances of 25% will be made in the price, failing which the goods will be kept pending till the receipt of instruction from you as to how should they be disposed of. তো দেখো তোমরা যে গুডসটা পাঠিয়েছো এই গুডস তো এই মার্কেটে বেচতে পারবো না, আর মার্কেটে যদি বেচি, তোমরা যেই দামে গুডস পাঠিয়েছো সেই দামে যদি বেচি কেউই কিনবে না, তাহলে তোমাদের নিশ্চয়ই কিছু আমাকে ব্যবস্থা করতে হবে, এই মালগুলো যদি মার্কেটে বেচতে হবে তোমাদের তো কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাই আমি তোমাদের কাছে কিছু কম রেটে তোমরা যে আমাকে মাল পাঠিয়েছো তার রেটটা তোমরা কম ধার্য করো, কম ধার্য করো। আমি কি চেয়েছি? 25% আমি অ্যালাউন্স দিয়েছি, যাতে তুমি আমাকে কম অ্যালাউন্স দিয়ে দাও, তাহলে আমি কম দামে কাস্টমারকে বেচতে পারি। আরে আমি তো আমার পকেট থেকে মাল, মানে পকেট থেকে টাকা ভরে কাস্টমারকে বেচবো না, এটাই বলেছি। আর যদি তোমরা যদি এই ব্যাপারে যদি কোনো কিছু না বলো তাহলে মাল যেমন পড়ে আছে তেমনই পড়ে থাকবে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা তাড়াতাড়ি জানাবে যে তোমরা কি করতে যাচ্ছ এই মালটাকে নিয়ে, তাহলে সেই বুঝে আমরা রিটার্ন করবো, মালটা রিটার্ন করে দেবো, রাখবো না। তো এটাই বলেছি, উই ওয়েট ফর ইওর প্রম্প্ট রেসপন্স, তো তোমাদের রেসপন্সের অপেক্ষায় আমরা রয়েছি, ঠিক আছে? এখানে লিখেছি থ্যাঙ্কিং ইউ ইওর ফেইথফুলি মেসার্স লোকনাথ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি চিঠি লিখছি, প্রবীণ কুন্ডু কি পারচেজ ম্যানেজার, পারচেজ ম্যানেজার, এটা লিখে নাও। এরপরে একটা লেটার আছে, সেই লেটারটা কি তো দেখে নিই কি বলছে। ড্রাফট আ লেটার টু ইওর ব্যাংকার রিকোয়েস্টিং দেম টু ইনক্রিজিং ওভারড্রাফট লিমিট ফ্যাসিলিটিস ফর ইওর বিজনেস, অর্থাৎ আমি আমার বিজনেসের ওভারড্রাফট ফ্যাসিলিটিটা বাড়াতে চাই। ওভারড্রাফট আগের লেটারটা শিখলাম, ওভারড্রাফট ফ্যাসিলিটি জন্য লেটার কিভাবে লিখতে হয় সেটা শিখলাম, এখন ওভারড্রাফট ফ্যাসিলিটিটা বাড়াতে চাই, ঠিক আছে? আমাকে ব্যাংকের থেকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়েছে, কিন্তু সেই ফ্যাসিলিটির লিমিটটা বাড়াতে চাই, এরকম লেটার। তো প্রথমে আমি যেই কোম্পানি থেকে বিলং করছি সেই কোম্পানির নাম লিখবো, তারপর কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে? এটা পিন কোড হয়ে গেল। এই দিকে লিখবো কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে? আর ডেট, যেদিন লেটার লিখছি সেই ডেটটা দেবো। আচ্ছা, এখানে রেফারেন্স নাম্বার দেবো। রেফারেন্স নাম্বার কি দিলাম? রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার বলেছি ডেট সবসময় ডান দিকে বসবে, ডেট সবসময় ডান দিকে বসবে আর রেফারেন্স বাঁ দিকে বসবে, এবং ডেট আর রেফারেন্স ইকুয়াল বসবে, যেমন ডেটের সরাসরি রেফারেন্স নাম্বারে বসবে, এটা মাথায় রাখতে হবে। সাবজেক্টটা কি? আমার কি বিষয়ে মানে আমি যে লেটারটা লিখছি কি বিষয়? ওভারড্রাফট লিমিটটা বাড়াতে চাই, সেটা লিখতে হবে। ওভারড্রাফট লিমিট বাড়াতে চাই, লিখেছি রিকোয়েস্টিং ফর ইনক্রিজিং ওভারড্রাফট লিমিট, তারপর লিখবো। এবার আমি নিশ্চয়ই লেটারটা নিশ্চয়ই কোনো ব্যাংকে লিখবো, আমি যদি ওভারড্রাফট লিমিটটা বাড়াতে চাই কোনো ব্যাংকেই লিখতে হবে। ব্যাংকের কাকে লিখবো? ব্যাংকের ম্যানেজারকে লিখবো, ঠিক আছে? তাই লিখলাম
টু দা ম্যানেজার, কোন ব্যাংকের সঙ্গে ডিল করি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকের অ্যাড্রেস দিয়েছি, পিনকোড দিয়েছি কলকাতা 60। ডিয়ার স্যার বলতে চাইছি, ডিয়ার স্যারকে কি বলতে চাইছি, বলছে উই হ্যাভ মেইনটেনিং কারেন্ট অ্যাকাউন্ট। এবার দেখ আমরা ব্যাংকে 4 ধরনের অ্যাকাউন্ট খুলি, আমরা সবাই জানি 11 থেকে শিখে আসছে ব্যাংকে 4 ধরনের অ্যাকাউন্ট খুলি। একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ফিক্সড ডিপোজিট, একটা রেকারিং। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট মানে যখন খুশি টাকা তোলা যায়, যখন খুশি টাকা তোলা মানে যখন খুশি যত খুশি টাকা জমা দিতে পারবো, টাকা তুলতে পারবো, সেভিংস। কারেন্ট অ্যাকাউন্ট একমাত্র যারা বিজনেস করে তারাই কারেন্ট অ্যাকাউন্ট খোলে, এছাড়াও কেউ খোলে না, বিজনেসম্যানরাই কারেন্ট অ্যাকাউন্ট খোলে। আর হচ্ছে তো রেকারিং, রেকারিংটা ফিক্সড একটা অ্যামাউন্ট, প্রতি মাসে কি এই টাকাটা জমা করতে হবে। আর রইলো ফিক্সড, এটা ফিক্সড ডিপোজিট করে দেয়। কারেন্ট অ্যাকাউন্টে যে ফ্যাসিলিটি থাকে সেভিংস অ্যাকাউন্টে সেই ফ্যাসিলিটি থাকে না। সেভিংস অ্যাকাউন্টে আমার যত টাকা থাকবে তত টাকাই তুলতে পারবো, বেশি তুলতে পারবো না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে যত টাকা থাকবে তার বেশি আমি টাকা তুলতে পারি, যদি আমার ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকে। ঠিক আছে, এখানে সেটাই বলেছে। হ্যাঁ, যদি যত টাকা থাকবে তার থেকে বেশি টাকা তুলি, অর্থাৎ ওভারড্রাফট ফ্যাসিলিটি যদি থাকে, তার জন্য ব্যাংক আমার থেকে চার্জ কাটবে, ব্যাংক আমার থেকে চার্জ কাটবে। ঠিক আছে, তো মোটামুটি বোঝা গেল কারেন্ট অ্যাকাউন্ট জিনিসটা কি। কারেন্ট অ্যাকাউন্ট একমাত্র বিজনেসম্যানরাই খোলে, এছাড়া কেউ খোলে না। তো এখানে বলেছে উই হ্যাভ মেইনটেনিং কারেন্ট অ্যাকাউন্ট উইথ ইউ, অর্থাৎ উইথ ইউ মানে স্টেট ব্যাংক। ঠিক আছে, আমরা কারেন্ট অ্যাকাউন্ট মেইনটেইন করছি স্টেট ব্যাংকের সঙ্গে ফর দা লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 বছর ধরে আমরা কারেন্ট অ্যাকাউন্ট মেইনটেইন করছি স্টেট ব্যাংকে। ঠিক আছে, লাস্ট 10 বছর ধরে কারেন্ট অ্যাকাউন্ট মেইনটেইন করছি। উই হ্যাভ প্লেজার টু নোট দ্যাট so far we have enjoyed an overdraft facility from you up to a limit of 50,000, এবং ওই ব্যাংক মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়েছে। কত টাকা? 50,000 টাকা দিয়েছে। 50,000 টাকা ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়েছে। তারপর কি বলেছে, বলছে ভেরি রিসেন্টলি, মানে একদম রিসেন্টলি কি ঘটনা ঘটেছে আমার সঙ্গে বা আমাদের কোম্পানির সঙ্গে, উই হ্যাভ রিসিভড অ্যান অর্ডার worth ₹1 lakh from the Eastern Railway for supply of electrical equipment to be delivered by 31st August 2021. রিসেন্টলি আমাদের কোম্পানিতে একটা ঘটনা ঘটেছে। একটা কোম্পানি আছে ইস্টার্ন রেলওয়ে, দেখ এখানে কি আছে, ইস্টার্ন রেলওয়ে থেকে আমার কাছে বেশ কিছু সাপ্লাই আছে, মানে ইস্টার্ন রেলওয়ে আমাকে একটা অর্ডার করেছে যে আমাকে 1 লাখ টাকার মাল ওদের ডেলিভার করতে হবে, 1 লাখ টাকার মাল ডেলিভার করতে। তাই বলেছে উই হ্যাভ রিসিভড অ্যান অর্ডার, আমরা একটা অর্ডার পেয়েছি কার থেকে, ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে থেকে আমরা একটা অর্ডার পেয়েছি। ঠিক আছে, 1 লাখ টাকার মাল ওদের সাপ্লাই করতে। কি মাল সাপ্লাই করবো? ইকুইপমেন্ট। এখানে বলেছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাই করতে হবে। কতদিনের মধ্যে? 31 আগস্ট 2021 এর মধ্যে। 2021 এর মধ্যে আমাকে এগুলো সাপ্লাই করতে হবে। কিন্তু চিঠিটা লিখছি কবে? দেখ 27 জুলাই, মানে এখনো কিন্তু 1 মাস হাতে পড়ে আছে। আমাকে কত টাকার মাল সাপ্লাই করতে হবে? 1 লাখ টাকার মাল সাপ্লাই করতে হবে, কিন্তু আমাকে ব্যাংক কত টাকা ফ্যাসিলিটি দেয়? 50,000 টাকা। বোঝা গেল? বলে বাট, ঠিক আছে, এটা আওয়ার হবে, but our present working capital position does not permit us to execute the order. কিন্তু আমাদের কোম্পানি তো ওয়ার্কিং ক্যাপিটালে এখন যে কন্ডিশন আছে, আমি এই অর্ডারটা নিতে পারবো না। ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি, কোম্পানি চালাতে গেলে বা বিজনেস অপারেট করতে গেলে ডে টু ডে মানে যে খরচটা করতেই হবে সেটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই অর্ডারটা যদি আমি নিতে চাই, এই অর্ডারটা নেওয়ার জন্য আমার যে টাকাটা থাকা দরকার সেই টাকাটা নেই, এটাই বলেছে। বলছে বাট আওয়ার প্রেজেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন ডাজ নট পারমিট আস টু দা এক্সিকিউট দা অর্ডার। এই অর্ডারটা পারমিট করার জন্য, এই অর্ডারটা এক্সিকিউট করার জন্য আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টই নেই, সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল নেই। আওয়ার কারেন্ট অ্যাকাউন্ট, আমাদের আমি এটাও বলেছি, কারণ ব্যাংকে তো বলতে হবে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের নাম, মানে বুঝবে কি করে, বলতে হবে আমার ডিটেইলস দিতে হবে। ব্যাংকে বললাম আমার কারেন্ট অ্যাকাউন্টের নাম্বার CR 2031/77, লেজার ভ্যালু বিং C8, ঠিক আছে, IBC 16, এই বলে দিই আমার কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এবার যে উই দেয়ারফর, মানে আমরা রিকোয়েস্ট করছি কাকে, ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট ইউ টু ইনক্রিজ দা ওভারড্রাফট লিমিট ফ্রম 50,000 to 80,000। আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের যে ওভারড্রাফট লিমিট আগে ব্যাংক 50,000 টাকা দিত, এখন সেটা 50 থেকে বাড়িয়ে 80,000 টাকা করে দাও, এটা চেয়েছি। সো দ্যাট উই ক্যান টাইড ওভার দা প্রেজেন্ট ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন বর্তমানে যে ফিনান্সিয়াল পরিস্থিতি চলছে তাতে 50,000 থেকে 80,000 টাকা করা দরকার। ঠিক আছে, তো করে দেবো ব্যাংকে। We are ready to furnish the appropriate securities against such overdraft. এই ওভারড্রাফট ফ্যাসিলিটি ব্যাংক 50 দিত আগে, এখন 80,000 টাকা করবে। তার জন্য যদি আমাকে কোনো রকমের সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়, তার জন্য আমরা দিতে ইচ্ছুক। ঠিক আছে, আমরা দেবো, রাজি আছি। উইথ থ্যাঙ্কস, তারপর ইয়োর ফেথফুলি
ফর ফরচুন এন্টারপ্রাইজ প্রবীর কুন্ডু, মানে যে কোম্পানি, মানে আমাদের কোম্পানি যে পোস্টে আমি বিলং করছি। ঠিক আছে, এই হচ্ছে একটা টুকে নে। হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ইন্স্যুরেন্স লেটার নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা তিন ধরনের ইন্স্যুরেন্স দেখে থাকি, লাইফ ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স এবং মেরিট ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের লেটার বিস্তারিত মধ্যে খুব একটা আসে না। বেসিক্যালি যে সমস্ত ইন্স্যুরেন্স, দেখো ইন্স্যুরেন্স করতে গেলে মানে আমাকে যেই ইন্স্যুরেন্সের লেটার এক্সামে আসবে সেটা ফায়ার ইন্স্যুরেন্স বা মেরিট ইন্স্যুরেন্সের লেটার আসবে। ফায়ার ইন্স্যুরেন্স জিনিসটা কি তোমরা সবাই জানো, যে ধরো আজকে একটা বিজনেস করছি, তো বিজনেসে প্রচুর স্টক আমাকে মেনটেন করতে হচ্ছে, যে কোনো সময় গোডাউনে আগুন লাগতে পারে। ঠিক আছে, যে কোনো সময় গোডাউনে আগুন লাগতে পারে। সাপোজ ধরো রাতে একটা মিডনাইট গোডাউনে আগুন লেগে গেছে, তো গোডাউনে আগুন লেগে গেলে তখন কি করতে হবে? ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে, ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর চেষ্টা করেছে। দেখা গেল অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, আমার যা যা ম্যাটেরিয়াল ছিল ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে। তো আমার যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমি ক্লেম করবো, বলবো যে আমার এত টাকার মাল নষ্ট হয়ে গেছে, আমাকে মানে ক্লেমটা পূরণ করে দাও। তখনই ক্লেম করতে পারবো যদি আমার ইন্স্যুরেন্স করা থাকে, ফায়ার ইন্স্যুরেন্স পলিসি করা থাকে। সেরকমই একটা লেটার দিচ্ছি। তো দেখো কি বলেছে, বলছে ড্রাফট আ লেটার টু দা ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, আমরা লেটার লিখবো কাকে? ইন্স্যুরেন্স কোম্পানিকে লিখবো। স্টার্টিং দা স্টেটিং দা লস অফ গুডস বাই ফায়ার। ঠিক আছে, মানে আমার আগুন লেগে গেছে, আমার গোডাউনে যে গুডস ছিল সেই গুডস গুলো আগুন লেগে গেছে। ঠিক আছে, এন্ড রিকোয়েস্টেড ইমিডিয়েট অ্যাকশন ফর দা সেটেলমেন্ট অফ দা ক্লেম, এবং আমি ক্লেম চাই। ঠিক আছে, আমি ক্লেম চাই, আমি ক্ষতিপূরণ চাই, তার জন্য আমি বলেছি ইমিডিয়েট অ্যাকশন নিতে। তো আমার কোম্পানির নামটা লিখেছি প্রথম, যেটা আগেও বলেছি, এখন আবার বলছি ফরচুনেট এন্টারপ্রাইজ, এবং কোম্পানির অ্যাড্রেসটা নিচে লিখবো 29 এসপি মুখার্জি রোড, কলকাতা কত 25। রাইট সাইডে লিখি ফোন নাম্বার, দেখতে পাচ্ছ তোমরা, তারপর ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ইমেল আইডি লিখে দিয়েছি। ঠিক আছে, তারপর ডেট, অর্থাৎ আজকে যেই দিন আমি চিঠি লিখছি সেই দিনটা দেবো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার এই দিকে ডেট লিখি, দেখো ডেটটা লিখে ডান দিকে, ডেট বরাবর, এখন ডেটের সোজা বরাবর এই দিকে লিখি রেফারেন্স নাম্বার। ঠিক আছে, রেফারেন্স নাম্বার বসে বাদিকে লিখবো, কিন্তু ডেট বরাবর হবে। এখানে এফি মানে হচ্ছে ফরচুন এন্টারপ্রাইজের এফি 5 নম্বর লেটার লেখা হচ্ছে 5, আর এখানে 2021 লিখে 2023। সাবজেক্ট, কি বিষয়ে আমি লেটারটা লিখছি? স্যার গোডাউনে আগুন লেগে গেছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে, তাই আমি ক্লেম চাচ্ছি, সেই বিষয়ে আমি লেটারটা লিখছি। তাই লিখি ক্লেম ফর লস অফ গুডস বাই ফায়ার, বোঝা গেল। তারপর এখানে লিখছি, এখানে লিখবো টু, দেখো দেখো ডেট, দেখো এত পুরো রেফারেন্স বরাবর টু এত পুরো স্টেট হয়েছে। এটা আমাকে মেইনটেইন করতে হবে। এটা লিখলাম 2, তার নিচে লিখেছি এখানে বোঝা গেল, এখানে রেফারেন্স নাম্বার, এখানে একটু স্টেট লাইন বরাবর আছে, এজন্য স্টেট। আচ্ছা, আমি লেটারটা কাকে লিখছি? আমি ইন্স্যুরেন্স, আমার গোডাউনে আগুন লেগে গেছে, আমি ক্লেম করতে কাকে ক্লেম করব? ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার বা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজারকে, ডিভিশনাল ম্যানেজার হতে পারে, ব্রাঞ্চ ম্যানেজার হতে পারে, যে কোনো। তো আমি এখানে ব্রাঞ্চ ম্যানেজারকে লেটারটা লিখছি। কি? ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, আরে যদি এলআইসি হতো তখন লিখতাম এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমার তো গোডাউনে আগুন লেগে গেছে, জেনারেল ইন্স্যুরেন্স। ঠিক আছে, অর্থাৎ তাই আমি লিখেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে লিখবো। ঠিক আছে, ফায়ার ইন্স্যুরেন্স হোক বা মেরিট ইন্স্যুরেন্স হলে আমাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে লিখতে হবে লেটার, তাই লিখেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, সেটার অ্যাড্রেস দিয়েছি। ঠিক আছে, 3 মিডলটন স্ট্রিট, কলকাতা 71। তারপরে লিখি ডিয়ার স্যার বা ম্যাডাম, যা থাকবে তাই লিখবো, লিখে কমা দেবো। ঠিক আছে, তবে একটা কথা বলে দিই, সাবজেক্ট কেউ কোনো বইতে দেখা গেছে সাবজেক্ট এখানে লিখেছে, তো কোনো বইতে সাবজেক্ট এখানে লিখেছে, দুটোই ঠিক, কোনো ভুল নেই, দুটোই ঠিক। তবে কেউ সাবজেক্ট না লিখে রি লিখতে পারে, আরইডি, ব্যাপারটা। তো কি লিখেছি? আরে কি লিখবো, লেটারটা এমন কিছুই লিখবো না, আমি লিখবো যে আমার গোডাউনে আগুন লেগে গেছে। তবে বলতে হবে গোডাউনে আগুন লেগেছে, কেন আগুন লেগেছে, কবে আগুন লেগেছে, কখন আগুন লেগেছে, আমার কোম্পানির নাম, কি কারণে আগুন লেগেছে, এই সমস্ত কথা আমাকে জানাতে হবে। তো দেখো কি লিখেছি, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। ঠিক আছে, উই রিগ্রেট টু ইনফর্ম
ইনফর্ম ইউ দ্যাট আ ফায়ার ব্রোক আউট ইন আওয়ার গোডাউনে আগুন লাগতে পারে, শপে আগুন লাগতে পারে, ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে। আমি বলেছি যে আমার গোডাউন বা শপ বা ফ্যাক্টরি, মানে নিচে আমার গোডাউনে আগুন লেগে গেছে, গোডাউনে আগুন লেগেছে। এট এটা কি লিখেছি, আমার কোম্পানি অ্যাড্রেস 29 এসপি মুখার্জি রোড কলকাতা 25 এবং আগুনটা কবে লেগেছে, মন্ডে মানে সোমবার রাত 2টোর সময়, এট মন্ডে 9 2 AM। কবে আগুন লেগেছে, 20 জুলাই 2021। আমি চিঠিটা লিখছি 28 জুলাই, কিন্তু আমার গোডাউনে আগুন লেগেছে 20 জুলাই। ঠিক আছে, কি কারণে আগুন লেগেছে সেটা বলতে হবে। পারহ্যাপস ডিউ টু শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিভিন্ন কারণে আগুন লাগতে পারে, মেন যে কারণটা জেনারেলি দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এবার আমাদের যে কোম্পানি ফরচুনেট এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজ কি নিয়ে ডিল করে স্যার, কি কি পাওয়া যায়, এই মানে আমাদের কোম্পানিতে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। যেমন ইলেকট্রনিক গ্যাজেট থেকে তুমি শুরু করছো, কোন ইলেকট্রিক্যাল গুডস, তোমার এসি পাওয়া যেতে পারে, কম্পিউটার, তারপর রেফ্রিজারেটর, ঠিক আছে, তারপর হচ্ছে মিক্সিং মেশিন, তারপর হচ্ছে এয়ার কুলার, এই সমস্ত জিনিস পাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমার গোডাউনে এই সমস্ত জিনিস রাখি, মানে আমার ডিলটাই হয় এইগুলো নিয়ে, তাহলে এইগুলো আগুন লেগেছে, এই জিনিসগুলো আগুন লেগেছে। তো এখন আমাকে এস্টিমেট বলতে হবে আমার গোডাউনে কত টাকার মাল আগুন লেগেছে। ঠিক আছে, the electrical goods costing rupees 30 lakhs were fully destroyed by fire। অর্থাৎ আমার গোডাউনে যা মাল ছিল তার মধ্যে 30 লাখ টাকার মাল পুরো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ঠিক আছে, তো দ্য নাইট গার্ড, তো গোডাউনে নাইট গার্ড ছিল। ঠিক আছে, তো নাইট গার্ড ইমিডিয়েটলি কল্ড ইন ফায়ার ব্রিগেড। নাইট গার্ড ইমিডিয়েটলি রাত 2টার সময় যখন আগুন লেগেছিল, ইমিডিয়েটলি ও ফায়ার ব্রিগেডকে কল করেছে। ঠিক আছে, কল করেছে। The local police station was also informed of the fire accident। ঠিক আছে, তো শুধু আগুন লাগলে শুধু ফায়ার ব্রিগেডকে কল করে ফায়ার ব্রিগেড এসে ও অনেক মানে আগুনটা নেভানোর চেষ্টা করেছে। আগুনটা নেভানোর পরেও 30 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। ঠিক আছে, তো তারপরে কি হয়েছে, নেক্সট ডে কি করেছে, পুলিশ স্টেশনে কমপ্লেন লজ করেছে। ঠিক আছে, নেক্সট ডে পুলিশ স্টেশনে কমপ্লেন করেছে যে আমার গোডাউনে আগুন লেগে গেছে, এই কারণে আগুন লেগে গেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে পুলিশ থেকে একটা ডায়েরি নাম্বার দিয়ে দিয়েছে, ডায়েরি নাম্বার 30। এবং কবে ডায়েরি লঞ্চ করা হয়েছিল, যে তোমার 21 জুলাই 2020, নেক্সট ডে আমার আগুন লেগেছে 20 তারিখ, আমি 21 তারিখে ডায়েরি লঞ্চ করেছি। হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেল। বলছে ইন দা সার্কামস্ট্যান্সেস, এই সার্কামস্ট্যান্সে উই রিকোয়েস্ট ইউ টু সেন্ড ইওর ইন্সপেক্টর ইমিডিয়েটলি টু ইন্সপেক্ট। তো এই অবস্থায় আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে লিখছি, যে চিঠিটা লিখছি যে তোমরা তোমাদের ইন্সপেক্টরকে ইমিডিয়েটলি পাঠাও ইন্সপেক্ট করার জন্য। ঠিক আছে, তোমরা দেখো, সমস্ত ইন্সপেক্ট করো, এন্ড এরপর আমাদের ক্লেমটা দেওয়ার চেষ্টা করো। সেটেল আওয়ার ক্লেম অফ রুপিস 30 লাখ, or let us know, বা তোমরা আমাদের বলো the formalities to be comply, আমাদের কি কি ফর্মালিটি মেইনটেইন করতে হবে ক্লেমটা পাওয়ার জন্য। With for putting up a claim for the loss, thanking you, yours faithfully, Fortunate Enterprise, Prabir Kundu, manager। হয়ে গেল, এটা লেখা গেল। এই লেখা লিখলে 10 এ 10 পাওয়া যাবে, কিছু ঘুরিয়ে ফিরিয়ে কথা নেই। মেন কথা এখানে এত কিছু ঘুরিয়ে ফিরিয়ে কথা লিখতে হবে, মেন কারণটা বলে দাও, এনক্লোজার দিতে হয়। কি কি দেবো, ইন্স্যুরেন্স পলিসি। আরে আমি যে ইন্স্যুরেন্স করেছি, আমি ব্রাঞ্চ ম্যানেজারকে যে চিঠি লিখছি ইন্স্যুরেন্স কোম্পানির নাম কি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিকে চিঠি লিখছি, তা আমার যদি ইন্স্যুরেন্স পলিসি না থাকে তাহলে কি করে চিঠি লিখবো, আমি কেন ক্লেম করবো? আমার যদি পলিসি নাই থাকে তাহলে আমার ইন্স্যুরেন্স পলিসিটা এনক্লোজার হিসেবে জমা করতে হবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স পলিসি দিয়ে দেবো। তারপর ফায়ার ব্রিগেড সার্টিফিকেটটা দেবো। আর কি দেবো, ফায়ার ব্রিগেড গোডাউনে আগুন লেগেছে, তো ফায়ার ব্রিগেড থেকে এসছে আগুন নিভে একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও আমি লঞ্চ করবো, মানে জমা করবো। আর পুলিশ সার্টিফিকেট, মানে পুলিশ থেকে সার্টিফিকেট দিয়েছে, পুলিশ ডায়েরি কপি, সব দিয়ে দেবো। বাস এই হচ্ছে, হয়ে গেল।